মা, রাতের ভাত কি এখন দেবে? সারাদিন ধান খেতে কাজ করে ফিরলাম, পেটে আমার কিচ্ছু নেই। পদ্মা তো হাঁটতে গিয়ে টলছিল খিদে। তোদের জন্য আলাদা করে ভাত রাঁধার সময় আছে আমার? ছেলেরা খেয়েছে, বাকি যা আছে তা দিয়ে কাল সকালে খাবি। সারাদিন আমি তো দেখলাম তোরা বারান্দায় বসে গল্প করছিলি। মা, সেটা জল খেতে এসেছিলাম। আমরা 5 জন সকাল থেকে হাড় ভাঙা খাটি, তারপরও একবেলা ভাত জোটে না ঠিক করে। তোমার ছেলেরা সারাদিন চায়ের দোকানে বসে থাকে, তারা পেট ভরে খায়। এটা কেমন ব্যবহার মা? ছেলেদের কথা তুলবি না একদম। তারা এ বাড়ির মালিক, তোরা এসেছিস ওদের সেবা করতে। কাল সকালে আগে খেতে যাবি, তারপর খাবার পাবি। মা, আমরা তো তোমার ঘরেরই মানুষ, পরের লোক তো নই। মালতীর গতকাল থেকে জ্বর, তাকেও সকালে খেতে পাঠিয়েছো। ওর শরীরটা তো একটু দেখো। জ্বর হলে কাজ বন্ধ হয়ে যাবে নাকি? তোদের এত আদুরে শরীর হলে বাপের বাড়ি যা। এখানে কাজ করে খেতে হবে, বসে বসে খাওয়ার জায়গা না এটা। মা, তুমি তো নিজেই বসেই থাকো সারাদিন। রান্না মালতী করে, তুমি করোটা কি? তুমি তো শুধু আদেশ দাও আর বকাবকি করো। কি বললি? শোন, নিয়ম আমি বানাবো, তোরা সব পালন করবি। এত কথা বললে কাল থেকে দুপুরের ভাতটাও বন্ধ করে দেব। এখন যা, ঘুমো গিয়ে, সকালে অনেক কাজ আছে। আর শোন, পদ্মাকে বলবি কাল ভোরে উঠে গোয়াল ঘর পরিষ্কার করতে। আর না পদ্মা, আর কতদিন এভাবে চলবে? 3 বছর হলো আমার বিয়ে হয়েছে, একটা দিনও শান্তিতে থাকতে পারিনি এ ঘরে। সেটাই তো আমার আসল দুঃখ। প্রতিদিন অপমান আর গালাগালি খেতে খেতে ক্লান্ত হয়ে গেছি। আমাদের স্বামীরা মুখে কুলু পেটে বসে থাকে, একটা কথাও বলে না মায়ের বিরুদ্ধে। এখানে আর থাকা সম্ভব হচ্ছে না। দিদি, কিন্তু যাব কোথায়? আমার বাবা মারা গেছেন গত বছর, মা একা থাকেন, তার নিজেরই চলে না। আমি যদি ফিরে যাই, লোকে কি বলবে? লোকে কি বলবে সেটা ভেবে ভেবে আমরা মরবো? আজ রাতে খাবার দেয়নি, পরশু বলবে ঘরে ঢুকতে দেবে না। এমনিতেও আমরা ঘরে থেকে পথের ভিখিরির মতো আছি। পদ্মা, পদ্মা, আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত দিদি? আমি আর এ ঘরে আর থাকবো না। তুই যদি আমার সাথে থাকিস, আমরা দুজনে মিলে কিছু একটা করব। কিন্তু দিদি, শুধু দুজনে কোথায় যাব? বাইরের জগৎ তো আমরা চিনিই না। আমি তো এই বাড়ি আর চাষের জমি ছাড়া আর কিছু দেখিনি জীবনে। বাইরে গেলে থাকবো কোথায়, খাবো কি? চিনতে হবে, এই অত্যাচারের চেয়ে জঙ্গলে গিয়ে থাকাও ভালো। চল, সুধা দিদি, মালতী, ঝুমা সবাইকে বলি, 5 জনে মিলে গেলে কিছু না কিছু হবেই। সুধা দিদি রাজি হবে? ওর তো সবকিছু সহ্য করার অভ্যাস হয়ে গেছে, 10 বছর ধরে সহ্য করে আসছে। এখন হঠাৎ বেরিয়ে যেতে বললে কি যাবে? সুধা দিদিও ভেতরে ভেতরে ভয়ানক কষ্ট পাচ্ছে, আমি জানি। আজ রাতে শাশুড়ি যা বলেছে সেটা শুনে ও আর পারছে না। চল না, এখনই বলি, আর দেরি করা যাবে না। ঠিক আছে দিদি, আমি তোমার সাথে আছি, যা হবে একসাথে হবে, চলো। রিনা দিদি, জল ঢুকে গেছে উঠানে, গোয়াল ঘর ডুবে যাচ্ছে। আমার মুরগিগুলো কোথায় গেল সব? এত রাতে এত জল কোথা থেকে এলো? সকালেও তো কিছু ছিল না, এত তাড়াতাড়ি কিভাবে জল উঠলো? নদীর বাঁধ ভেঙেছে শুনলাম, পাশের বাড়ির হারুন চাচা চিৎকার করে বলে গেল এইমাত্র। এখন ভাবার সময় নেই পদ্মা। সুধা দিদি আর মালতীকে ডাক, সঙ্গে ঝুমাকেও। এখনই বেরোতে হবে। কিন্তু যাবে কোথায়? পূর্ব দিকে টিলা আছে, ওদিকে জল যায়নি এখনো। জঙ্গলের দিকে উঁচু জায়গাটা, সেদিকে যেতে হবে। আর শাশুড়ি মা আর আমাদের স্বামীরা, তারা কোথায়? শাশুড়ি মা আগেই তার ছেলেদের নিয়ে পাকা ঘরের ছাদে উঠেছে, আমাদের কথা একটাবারও জিজ্ঞেস করেনি। আমি 2টো মুরগি পেয়েছি, ধরে নিচ্ছি। আর একটু চাল আছে ঝুমার কাছে, ওকে বলি নিয়ে আসতে। এরা যে আমাদের সাথে এমন স্বার্থপরতা করবে আমরা ভাবতেও পারিনি। তুই ভয় পাস না, ওপরওয়ালা আমাদের সাথে আছেন। এখন শুধু দৌড়া, পেছনে তাকাস না। মালতী, এই বাঁশটা ধর, ওদিকে 2টো গাছের ফাঁকে বেঁধে দিলে ছাউনি দেওয়া যাবে। বৃষ্টি থামলে শুকনো কলা পাতা দিয়ে ভালো ঘর বানানো যাবে। কিন্তু এটা যে জঙ্গল সুধা দিদি, বাঘ আছে, সাপ আছে, এইভাবে কতদিন চলবে? আমরা কি সারা জীবন এখানে পাতার ঘরে থাকবো? মালতী, আমাদের সংসারে কি তুই ভালো ছিলি? সেখানে সম্মান ছিল না। এখানে নিজেদের হাতেই নিজেদের জীবন গড়তে পারবো। রিনা তো বলছিল ওপারে ছোট একটা বাজার আছে, সেখানে গেলে কাজ পাওয়া যেতে পারে। আমরা কি কাজ করব? সারা জীবন তো শাশুড়ির ঘরে রান্না বান্না করেছি আর মার খেয়েছি। বাইরে কে আমাদের কাজ দেবে? কে রাখবে আমাদের? তুই রান্না করিস চমৎকার,
সেটা তো আমরা সবাই জানি। আমরা সবাই মিলে কিছু না কিছু করব। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। পদ্মা, তোর দুটো মুরগি থেকে এখন 8টা হয়ে গেছে। ডিম পাচ্ছে প্রতিদিন। গতকাল বাজারে 12টা ডিম বিক্রি করলাম, 40 টাকা পেয়েছি। জীবনে প্রথম নিজের হাতে টাকা কামালাম। বাহ দিদি, তাহলে অর্ধেক টাকা দিয়ে চাল কেনো আর বাকিটা রেখে দাও। ঠিক বলেছিস, ঝুমা দিদি ভালো আচার বানাতে পারে, ওর আচারগুলোও আমার একসাথে বিক্রি করতে পারি। সত্যি দিদি, তাহলে তো আমরা অনেক কিছুই পারবো। আমি তো ভেবেছিলাম আমরা এখানে না খেয়ে জঙ্গলে পচে মরবো, কিন্তু দেখো একটু একটু করে রাস্তা বেরোচ্ছে। এভাবেই আমরা হেরে যাব না, নতুন করে শুরু করব নিজেদের জীবন। দেখেছো শুধু দিদি পদ্মার কাণ্ড, আজ বাজার থেকে ফেরার সময় নিজের জন্য একটা নতুন শাড়ি কিনে এনেছে, আমাদের জন্য কিচ্ছু আনলো না। কি বলছিস কি তুই? ঠিক বলছি আমি। আমি এই একটা শাড়ি পরে আছি 15 দিন ধরে, ছিঁড়ে গেছে 2 জায়গায়। ও নিজে নিজে বড় লোক হচ্ছে, আমরা একই ছেঁড়া কাপড় পরে কাটাবো? মালতী, পদ্মা তো তার নিজের খাটুনির টাকায় কিনেছে। সারাদিন রোদে পুড়ে মুরগি চাষ করে ডিম বিক্রি করে বাজারে, আমরাও তো আচারও বিক্রি করে কামাচ্ছি। তুমি বোঝো না দিদি, আজ শাড়ি কিনেছে, কাল বলবে আলাদা ঘর বানাবে, পরশু বলবে আমাদের সাথে আর থাকবে না, ও একাই সব গিলে খাবে। তখন আমরা কি করব? ওর সেবা করব দাসী হয়ে? তুই এভাবে ভাবিস না মালতী, আমরা 5 জন একসাথে বলেই বেঁচে আছি, আলাদা হলে সবাই ভেঙে পড়ব। তুমি বুঝতে পারছো না, আমি দেখছি পদ্মার ব্যবসা কেমন ফুলে ফেঁপে উঠছে, আর আমরা রান্না করে পচে মরছি। একটা কিছু করতে হবে, পদ্মাকে বুঝিয়ে দিতে হবে যে আমরা সবাই পারি। তুই কি করতে চাস পরিষ্কার করে বলতো? আমি চাই সব টাকা একসাথে সমান ভাগ হোক, আলাদা আলাদা চলবে না। এটা তো ভালো কথা বলেছিস, কিন্তু রাগের মাথায় কিছু করিস না মালতী, আমরা পরে আলোচনা করব। রিনা দিদি, এই বুড়িমাকে নদীতে ভেসে ভেসে আসতে দেখলাম। আমি দৌড়ে জলে নেমে টেনে তুললাম কোনো রকমে, জ্ঞান ছিল না, অনেক কষ্টে জ্ঞান ফিরিয়েছি, এখন শরীরে কোনো জোর নেই। বুড়িমা, তুমি কে? কোথা থেকে এসেছো? আমাদের নিজেদেরই তো ঠিক মতো খাবার জোটে না, এখন তোমার বোঝা কিভাবে বইব? দিদি, একটা মানুষ মরে যাচ্ছিল আমার চোখের সামনে, আমি কি ফেলে রেখে আসতাম? আমাদের ওনার দুঃখটা বোঝা উচিত। তুই বেশি ভাবিস। ঠিক আছে, রেখে দে কিছুদিন, সুস্থ হলে ব্যবস্থা করা যাবে। দেখা যাক কোথাকার কে কি হয়েছে। তবে মালতীকে বলিস না এখন, ও জানলে আরো ঝামেলা হবে। দিদি, বুড়িমা একটু আগে কাঁদতে কাঁদতে বলল ও নাত বউরা ওকে ফেলে দিয়েছে বন্যার সময়। ঠিক আছে, বাঁচিয়েছিস ভালো, ওকে খাওয়াও আগে, বাকিটা পরে দেখা যাবে। মা পদ্মা, তুমি আমাকে বাঁচিয়েছো। নদীতে ভাসতে ভাসতে ভেবেছিলাম এইবার বুঝি মরে যাব আমি, আর উঠবো না। তুমি না থাকলে আজ আমি জলে তলিয়ে যেতাম। এটা তো আমার কর্তব্য ছিল, কিন্তু এই ঋণ আমার কোনোদিন শোধ হবে না। তবে একটা কথা বলি, বুড়ো মানুষের কথা শুনবে তুমি? বলো বুড়িমা, তোমার বয়স হয়েছে, তোমার অনেক অভিজ্ঞতা, এবং তুমি যা বলবে আমরা শুনবো। আমি তোমাদের দেখছি কয়েকদিন ধরে, তোমরা 5 জন মেয়ে একা একা লড়াই করছো, সেটা বড় কথা নয়, কিন্তু তোমাদের মধ্যে এখন আর মিল নেই, প্রত্যেকের সাথে ঝামেলা করছো শুধু। মা, তুমি ঠিকই বলেছো। মালতী দিদি আজকাল আমার সাথে কথাই বলে না, আমি ভাত দিতে গেলে মুখ ঘুরিয়ে নেয়। আমি তো কিছু করিনি, আমার মুরগিগুলো একটু বেশি ডিম দিচ্ছে, সেটা কি আর আমার দোষ? আমি তো চুরি করছি না, নিজে পরিশ্রম করে কামাচ্ছি। দোষ তোমার না মা, কিন্তু বুদ্ধি তোমাকেই করতে হবে। একসাথে না থাকলে তোমরা কেউই টিকতে পারবে না। এই জঙ্গলে এমনিতেও আমাদের অনেক কষ্ট। জঙ্গলে চোর ডাকাত আছে, জন্তু জানোয়ার আছে, তোমরা এইভাবে নিজেদের মধ্যে ঝামেলা করতে থাকলে সবাই যে ভেঙে পড়বে। তাই সবাইকে সমান ভাগ দাও মা, লাভ যা হয় 5 ভাগে ভাগ করো, তাহলেই হিংসা কমবে। তুমি ঠিক বলেছো মা, আমি সত্যিই ভাবিনি এটা। আমি আজই সবাইকে ডেকে নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেব সবকিছু। আর একটা কথা মা, মালতীকে বলো ওর রান্নাও দারুণ। কে কে ওখানে? মালতী, চোর চোর এসেছে। কে তোমরা? বেরিয়ে আসো। চোর না দিদি, চোর না।
দেখো ভালো করে, ওটা ওটা তো আমাদের স্বামীরা এসেছে, কিন্তু ওরা এভাবে লুকিয়ে অন্ধকারে এলো কেন? ওদের হাতে কি মুরগি চুরি করতে এসেছিল নাকি? কি বলছিস তুই? আমাদের স্বামীরা চুরি করতে এসেছে আমাদের কাছেই? এটা কি হচ্ছে? যে মানুষটার সাথে 10টা বছর সংসার করলাম, সে আমার কাছে চুরি করতে এসেছে আজ? তুমি মুখ খোলো, কেন এসেছো এভাবে? বন্যার পর তোমরা কোথায় ছিলে? মা কোথায়? আর এখন চুরি করতে এসেছো? বলো, বলো কথা। কথা বলো তুমি। চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? লজ্জা হচ্ছে? বন্যায় সব হারিয়েছো তোমরা, তাই না? মায়ের পাকা ঘর জলে ডুবে গেছে, তাই তো? যাদের একবেলা ভাত দিতে চাওনি, তাদের মুরগি চুরি করতে এসেছো, সেজন্য আজ রাতের অন্ধকারে? জবাব দাও। তোমাদের নিজেদের বউদের কাছে চোর হয়ে আসতে লজ্জা করলো না? রিনা, তোর স্বামীও এসেছিল গত রাতে। ওরা বন্যায় সব হারিয়েছে, মায়ের পাকা ঘর ভেঙে গেছে, আর জমিও সব ডুবে গেছে। তাহলে তো ওদের খুবই কষ্ট এখন। নিঃস্ব হয়ে ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছিল 3 মাস। কারো বাড়িতে আশ্রয় পায়নি, কেউ খেতে দেয়নি। শুনে আমার কান্না পাচ্ছিল, আবার রাগও হচ্ছিল। যখন আমরা ঘর থেকে চলে আসছিলাম, তখন ওরা একজনেও বলেনি যেও না। নিজেদের ব্যবস্থা নিজেরা করে নিয়েছিল আমাদের ছেড়ে। সেজন্যই বলছি, ওদের জন্য কান্না পাওয়ার কিচ্ছু নেই দিদি। ওরা যখন ভালো ছিল, তখন মায়ের কথায় আমাদের অপমান করেছে, মেরেছে, না খাইয়ে রেখেছে। এখন সেই মা এখন কোথায়? শাশুড়ি মা নাকি অন্য গ্রামে কোন এক আত্মীয়ের বাড়িতে আছে, সেখানেও নাকি দুবেলা গালাগাল খাচ্ছে। এখন সেই জন্য ছেলেদের বলেছে আমাদের খুঁজে বার করার জন্য। আমি বলি ফিরিয়ে দাও ওদের। আমরা নিজেরা পারছি নিজেদের মতো বেঁচে থাকতে, ওদের দরকার নেই আর। কিন্তু ওরা ভুল করেছে, তাই বলে আমরাও কি ওদের মতো হব? ওদের আমরা মরতে দেব? তুমি কি বলো দিদি? বুড়িমা আমাদের বলে গিয়েছিল একসাথে থাকতে। এখন ওরা যদি নিজেদের মতো কাজ করে নিজেদের যোগ্যতা প্রমাণ করে দিতে পারে, তাহলে থাকবে, আর না হলে আমরা ওদের আর সঙ্গ দেব না। নিজেদের যোগ্যতায় আমরা যখন বাঁচতে পারছি, তখন নিজেদের মতোই থাকবো। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। মালতী দিদি, আজ তোমার চিকেন কারি খেয়ে বাজারে রহিম ভাই বলেছে প্রতিদিন 50 প্লেট চাই ওনার, নিজের গ্রামের লোকেদের খাওয়ানোর জন্য। বললো এই স্বাদ শহরেও পাওয়া যায় না। সত্যি বলছিস? 50 প্লেট নেবে একেবারে? আমি তো ভেবেছিলাম আমার রান্না বোধহয় কেউ খাবেই না। তুমি কি বলছো গো দিদি? সারা জীবন শাশুড়ির ঘরে রান্না করেছি, কেউ তো একটা ভালো কথা বলেনি, আর এখন লোকে 50 প্লেট চাইছে। সত্যি বলছি, বড় গর্ব হচ্ছে আজ। দিদি, আমি তোমায় একটা কথা বলতে চাই। অনেকদিন ধরে বলবো বলবো করছি, বলা আর হয়ে ওঠেনি। কি কথা বল? আমি জানি তুমি আমার উপর রাগ করেছিলে, মনে করতে আমি একাই বড়লোক হচ্ছি। কিন্তু দিদি, তোমার রান্না ছাড়া আমরা বেঁচে থাকতে পারতাম না। এখানে যখন আমরা না খেয়ে থাকছিলাম, তখন তুমিই একমাত্র আমাদের রান্না করে খাইয়েছিলে। পদ্মা, আমিও তো ভুল করেছিলাম, হিংসায় অন্ধ হয়ে গিয়েছিলাম। তো শাড়ি কেনা দেখে আমার মাথা গরম হয়ে গিয়েছিল। আমাকেও তুই নিজের দিদির মতো ক্ষমা ঘেন্না করে দিস বোন। দিদি, আমি জানতাম, কিন্তু বলিনি কাউকে। তুমি আমার দিদি, আমরা এখন থেকে মিলেমিশে থাকবো। পুরনো কথা ভুলে এই হোটেল চালাবো আমরা। রিনা, দেখ কে এসেছে। ওই যে, চিনতে পারছিস? আরে, আমাদের শাশুড়ি মা। কিন্তু এরকম ভিখিরির মতো অবস্থা কেন? কোথায় গেল সেই দাপট, সেই অহংকার? আমি তো চিনতেই পারছিলাম না প্রথমে। তোমরা চলে আসার পর ছেলেদের নিয়ে যেভাবে আমি স্বার্থপরতা করেছিলাম, তার ফল আমি পেয়েছি। আমরা ভেসে গিয়েছিলাম, তারপর আমার ছেলেরা সুযোগ বুঝে আমাকে ছেড়ে চলে গেছে। যে আত্মীয়ের বাড়িতে আমি ছিলাম, তারাও তাড়িয়ে দিয়েছে। এখন আর আমার কিছু নেই, ভিখারির অবস্থায় আছি আমি। দেখো, তোমাকে রাখার সামর্থ্য আমাদেরও নেই। যাও, তোমার ছেলেদের কাছে যাও। তোমার ছেলেরা রাতের বেলায় চুরি করছে, লজ্জা করে না? কি শিক্ষা দিয়েছিলে ছেলেদের? চুপ করো সুধা দিদি। প্রত্যেক মানুষের শুধরানোর একটা সুযোগ দেওয়া উচিত। আপনি আসুন, আমরা আপনাকে রাখবো। কি বলছিস কি তুই? হ্যাঁ, ঠিকই বলছি, কিন্তু শর্ত আছে। এবার কাজ করে খেতে হবে। রানী সেজে বসে থাকার দিন শেষ তোমার। আমরা যেভাবে এই জঙ্গলের মধ্যে জীবন কাটাই, তোমাকেও সেইভাবেই জীবন কাটাতে হবে। এখন খাওয়া দাওয়া করে নিয়ে বিশ্রাম করো। সুধা দিদি, আজ থেকে ঠিক 6 মাস আগে আমরা এই জঙ্গলে এসেছিলাম। কিচ্ছু ছিল না, শুধু 2টো মুরগি আর 1 মুঠো চাল।
আজ সবকিছু বদলে গেছে। মনে আছে রে পদ্মা, সব মনে আছে। সেই পাতার ঘর থেকে আজ এই পাকা দোকান হয়েছে আমাদের। তোর মুরগি এখন 50টা। মালতীর রান্না এলাকায় বিখ্যাত, লোকে দূর দূর থেকে আসে খেতে। আমাদের শাশুড়ি মাও একদম পরিবর্তন হয়ে গেছে। এটাই তো আমাদের জীবনের আসল সাফল্য। আমরা শেষ পর্যন্ত সবাইকে এক জায়গায় করে নিতে পেরেছি। কিন্তু আমাদের স্বামীদের আর এক জায়গায় করতে পারলাম না। শাশুড়ি এত শয়তানি করেছিল, শেষ পর্যন্ত বদলে গেল, কিন্তু আমাদের স্বামীরা আর বদলালো না। মানুষ চাইলে বদলায় পদ্মা, কিন্তু কিছু মানুষ কোনোদিন বদলায় না। তারা ভালো হওয়ার জায়গায় খারাপ হয়ে যায়। আর এই সমস্ত মানুষদের কোনোদিন ক্ষমা করতে নেই, তারা যতই আপন হোক না কেন। সেজন্য এরপর থেকে যেভাবেই আমাদের স্বামীরা আমাদের কাছে আসুক, আমরা কোনোদিন তাদের ক্ষমা করব না। ঠিক বলেছিস পদ্মা। আর বাকি জীবনটা শাশুড়ি মার সেবা করে কাটাবো। মানুষটা যত যাই হোক নিজের ভুল বুঝতে পেরেছে এবং শেষ জীবনে অনেক কষ্ট করেছে। হ্যাঁ চলো দিদি, অনেক কাজ বাকি আছে আমাদের। কাল থেকে নতুন রান্না করব হোটেলে। মালতী দিদি নতুন একটা রান্না শিখেছে, মুরগির কোরমা। সেটা একবার খেলে লোকে নাকি আঙুল চাটবে। চল পদ্মা, তোমরাও দেখলে তো, কিছু মানুষ কষ্ট দুঃখের মধ্যে বদলে যায়, আর কিছু মানুষ খারাপ পথে চলে যায়। সেজন্য প্রথম থেকে শাসন করতে হয়। আর ঠিক এই শাসনটারই অভাব ছিল আমাদের স্বামীদের।